হ্যাঁ প্লিজ। আপনার কথার দুটো অংশ ছিল, একটা হচ্ছে সাদ কেন ক্যামেরার সামনে আসতে চায় না। এটা আমি সাদকে যতটুকু চিনি সেই জায়গা থেকে বিষয়টা একদমই ওরকম না যে ওর কোনো অনিচ্ছা আছে। এটা হয়তো ওর এক ধরনের অপারগতা, এবং সেটা আমি কিছুটা বুঝি, রিলেট করতে পারি। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমার কাছে যেটা মনে হয় যে ও যখন যে প্রজেক্টের মধ্যে থাকে সেখানে প্রচণ্ডভাবে মানসিকভাবে থাকে, এবং এটা এক ধরনের একটা যখন এই প্রজেক্টটা ও রিলিজ করে ফেলে, ওর দায়িত্ব যখন শেষ হয়ে যায়, যখন কাজটা জমা দিয়ে দেয়, তখন ইটস এ গ্রেট রিলিফ ফর হিম। এবং তখন ওইখান থেকে যে বের হয়ে যায় তারপরে ওইটার ভেতরে ঢুকতে পারে না। ধরেন এখন ওর ওর দিক থেকে, সাদের দিক থেকে সাদ অ্যানি রিলিজ করে দিয়েছে, এখন যদি আমরা ওকে এখানে আবার টেনে আনি তাহলে ও আবার অ্যানির প্রসঙ্গে ঢুকে যাবে। হি ইজ অলরেডি থিঙ্কিং অ্যাবাউট হিজ নেক্সট। সো সাদ হচ্ছে এই ধরনের মানুষ বা এই ধরনের একজন ফিল্ম মেকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই এবং এটা আমরা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করে নিই, এবং হি ইজ ডেলিভারিং না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ ডেলিভারিং। দ্যাটস হিজ প্রায়োর জব। আর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করলেন যে সিরিজ হিসেবে জার্মানিতে যে এটা যাচ্ছে, এটা একটু আগে আমি বলছিলাম, আবার রিপিট করি যে এটা অ্যানি সিরিজটার একটা সিগনিফিকেন্স হচ্ছে যে এটা শুধুমাত্রই একটা সিরিজ হিসেবে যে আমরা এটাকে উপস্থাপন করছি তা না। এটার মাধ্যমে আসলে আমরা একটা নতুন উইন্ডো ওপেন করতে যাচ্ছি আমাদের অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে। যেটা হয়েছে এতদিন যে সিরিজ মূলত সাধারণত আমরা দেখি যে সিরিজ এক ধরনের নেটিভ অডিয়েন্সের জন্যই তৈরি করা হয়, নেটিভ ভাষাভাষী দর্শকদের জন্য। আর সিনেমার একটা গ্লোবাল আসপেক্ট থাকে সবসময়, যে কারণে সাধারণত সিনেমা অনেক বেশি ফেস্টিভ্যালে যায় বা সারা বিশ্ব ঘুরে বেড়ায় বা গ্লোবাল অডিয়েন্সের সাথে কানেক্ট করে। সিরিজকে কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে লোকাল অডিয়েন্সের সাথে মোর অ্যাটাচড। কিন্তু আমার মনে হয় যে সাদ যে ধরনের মেকার বা সাদ যে ধরনের গল্প বলতে চায়, সেখান থেকে আমরা এই অ্যানির ক্ষেত্রে এটার একটা গ্লোবাল আসপেক্ট খুঁজে পেয়েছিলাম, যে হ্যাঁ এই গল্পটা হয়তো গ্লোবাল অডিয়েন্সের জন্য ঠিক একইভাবে সত্য যেভাবে এটা আমাদের নেটিভ অডিয়েন্সের জন্য সত্য। তো সেইখান থেকে এটাকে গ্লোবালি প্লেস করার একটা চিন্তা আসে। এবং সাদ যেহেতু এটাকে সিরিজ হিসেবে বানিয়েছে, তো আমাদের শুরু থেকে ইচ্ছা ছিল যে এটাকে আমরা সিরিজ হিসেবেই বা সিরিজ সেন্ট্রিক যে সমস্ত ফেস্টিভ্যাল আছে, কারণ এটা পৃথিবীতে একটু কাইন্ড অফ নতুন ট্রেন্ড যে এখন কেবলমাত্র সিরিজকে ফোকাস করেই চলচ্চিত্র উৎসব হয় বা ফেস্টিভ্যাল হয়। এটাকে ফিল্ম ফেস্টিভ্যাল বলা যাবে না, সিরিজ ফেস্টিভ্যাল বলতে হবে। তো তারই অন্যতম একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেরিয়ান ক্যাম্প, যেটা জার্মানির কোলোনে অনুষ্ঠিত হয়। জার্মানির মধ্যে এটা সবচেয়ে বড় সিরিজ ফেস্টিভ্যাল এবং পৃথিবীর মধ্যে অন্যতম। তো এটা 2015 থেকেই 2014-15 থেকে এই সিরিজ ফেস্টিভ্যালটার যাত্রা। অ্যাকচুয়ালি সারা পৃথিবীতেই সিরিজ ফেস্টিভ্যালের যাত্রা খুব বেশি দিনের না। এটাই 2013-14-15 থেকেই আসলে এই ট্রেন্ডটা শুরু হয়, এবং সেই ধারাবাহিকতায় এখন বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালগুলো তাদের একটা কোনো কোনো ফিল্ম ফেস্টিভ্যাল তাদের একটা সিরিজ উইন্ডো রেখেছে। তো যাই হোক, আমরা এটা একদমই এক্সক্লুসিভলি চেয়েছিলাম যে এটা সিরিজ সেন্ট্রিক ফেস্টিভ্যালই যাক, এবং সেভাবে এটা এক্সপোজ হোক বিশ্ববাসীর কাছে, যেন অ্যানির পাশাপাশি আমাদের যারা সিরিজ মেকার আছেন, বাংলাদেশে অসংখ্য সিরিজ নির্মাতা রয়েছেন, এবং আমাদের দেশে অসংখ্য ভালো ভালো সিরিজ নির্মিত হয়, প্রতিনিয়তই হচ্ছে। তো সেইটার যেন এক ধরনের একটা গাইডলাইন হিসেবেও কাজ করে যে হ্যাঁ আমার আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছেও পৌঁছানোর একটা ওয়ে আছে, সিরিজ হিসেবেই পৌঁছানোর একটা ওয়ে আছে। নাইলে আমাদেরকে যেটা করতে হয় যে সিরিজ হিসেবে গল্পটাকে বানিয়ে ওটাকে হয়তো একটা ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যেতে হয়, সেখানে ওটা অত বেশি হাইলাইটেড হয় না, কারণ ফিল্ম ফেস্টিভ্যালগুলো ফিল্মের প্রতি সেন্ট্রিক ফোকাস থাকে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অ্যানি সিরিজের এটা একটা আলাদা সিগনিফিকেন্স, যে এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করলো আমাদের অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে, যে আমরা আসলে সিরিজ বানিয়ে সিরিজ সেন্ট্রিক ফেস্টিভ্যালে আমরা আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। দেখেন, এটা প্রথমত যেটা বলতে চাই যে ফেস্টিভ্যালের জন্য আমরা আসলে কাজ করি না। প্রথম কথা, এটা আমরা আসলে কাজটা করার পরে বুঝতে পারি যে এটা আসলে আমরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছাবো নাকি নেটিভ অডিয়েন্সের জন্যই কাজটা করবো। তো সেখান থেকে সেম অ্যানিও সাদের প্রথম দুইটা কাজও একইভাবে আমি নিশ্চিত যে আমি ওই দুটার সাথে সংযুক্ত ছিলাম না, কিন্তু আমি নিশ্চিত যে ও ফেস্টিভ্যালের জন্য কিছু বানাবে না বা বানায় না, এটা হতে পারে না। ফেস্টিভ্যাল ইজ জাস্ট এ মাইলস্টোন, এটা একটা ওয়ে আউট টু রিচ আউট টু দ্য গ্লোবাল অডিয়েন্স বা গ্লোবাল সিনেফাইলস। এর বেশি কিছু আমি কখনোই ফেস্টিভ্যালকে আসলে আমরা দেখতে চাই না। এর আলাদা আর কোনো, হয়তো হ্যাঁ অনেক মর্যাদা আছে, অনেক প্রেস্টিজ এটার সাথে ইনভলভ, সেটা তো থাকবেই, কিন্তু ওইটার উদ্দেশ্যে আসলে আমরা একটা কাজ করবো এটা আসলে আমরা কখনো ভাবিনি। তো সাদের এই গল্পটা আসলে এই গল্পটা একটু ডিস্টোপিয়া ঘরানার গল্প। একজন ভাই প্রশ্ন করছিলেন যে ডিস্টোপিয়ান স্টোরি কীরকম। হ্যাঁ, ওনার একটা ইন্টারপ্রিটেশন ছিল যে এটা একনায়কতান্ত্রিক কিনা। না, আসলে ডিস্টোপিয়া ব্যাপারটা তো আসলে একনায়কতন্ত্রই কেবলমাত্র না, এটা তো আরো অনেক আসলে উইং আছে। তো সেই জায়গা থেকে এটা ডিস্টোপিয়াটা এক ধরনের নিয়ার ফিউচারের কথাও বলে। তো আমাদের এই গল্পটা হয়তো বা কিছুটা সে ধরনের, এবং এখানে একটা ইমাজিনারি ওয়ার্ল্ড, সিনেম্যাটিক ওয়ার্ল্ড সাদ তৈরি করেছে।
এবং তুহিনের ক্যামেরায় সেটা আমরা দেখতে পেয়েছি, যেখানে আসলে আমরা সবাই কোভিড প্যান্ডেমিক এক্সপিরিয়েন্স করেছি এবং সেই ভয়াবহতা আসলে আমরা আমাদের স্মৃতিতে কোনো না কোনোভাবে আছে এবং এক একজনের কাছে আমাদের সেটার ইন্টারপ্রিটেশন এক এক রকম এবং ঘৃণার একটা প্যান্ডেমিক মহামারী আকার ধারণ করেছে। তো এরকম একটা ওয়ার্ল্ডে একজন নার্স সে কিভাবে তার 5 বোনকে ভাই বোনকে নিয়ে কিভাবে আসলে সার্ভাইভ করে এই হেট প্যান্ডেমিক এবং তার যে নিজস্ব যে সার্ভাইভাল, সেটারই এক ধরনের একটা গল্প হচ্ছে অ্যানি, এবং যে অ্যানি চরিত্রে মূল চরিত্রে অভিনয় করেছে আসলে তুষি, এবং এটা অ্যানির এক ধরনের একটা সোল জার্নি। অ্যানির চোখে আমরা পুরো ওয়ার্ল্ডটাকে আসলে আবিষ্কার করি এবং দেখি। আর মানে গল্প সম্পর্কে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ আমরা চাই যে আপনারা গল্পটা দেখে সেটা অনুধাবন করেন। এই গল্পে অনেক ধরনের ইন্টারপ্রিটেশন থাকবে, ডেফিনেটলি চিন্তার জায়গাটা থাকবে, আপনার কোয়েশ্চেন করার জায়গা থাকবে এবং এটা বানানোর পরে আমরা যেখান থেকে আসলে এটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়ার চিন্তা আসে যে হ্যাঁ, এটার মধ্যে আমরা গ্লোবাল অডিয়েন্সের জন্য উপযুক্ত এলিমেন্ট খুঁজে পেয়েছি এবং মনে করেছি যে এটা গ্লোবাল অডিয়েন্সকে কানেক্ট করবে, যেহেতু গল্পটা আসলে কোনো একভাবে ইউনিভার্সালও, কারণ সবাই কম বেশি এটা ফেস করেছে এবং সবার মধ্যে এটা আছে। তো সেখান থেকে আমাদের এই চেষ্টাটা, এবং আমাদের এটা আসলে খুব সিম্পল ম্যাথ ছিল যে আমরা চেয়েছি এটা সিরিজ হিসেবে, যেহেতু সাত বানিয়েছি এটা সিরিজ ফেস্টিভ্যালেই দিব, সেই জন্য আমরা আসলে সেরিয়ান কাপকে বেছে নিয়েছি, অন্য কোনো ফিল্ম ফেস্টিভ্যালকে বেছে না নিয়ে। তো দেখেন, এইটা ফেস্টিভ্যালের কোনো আইএসও নাই যে আপনি আসলে ফেস্টিভ্যালের এমন কোনো একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে বানালে যে আপনার এটা ফেস্টিভ্যালের জন্য উপযুক্ত, ব্যাপারটা এখন আর এই জায়গায় নাই। বৈশ্বিক ফেস্টিভ্যাল এখন যেমন জায়গায় পৌঁছে গেছে, চলচ্চিত্র উৎসবগুলো সব ধরনের সাবজেক্ট ম্যাটার নিয়েই আসলে এখানে কাজ হয়। এটা আসলে আপনি প্রশ্নটা ভালো খারাপ, যে আপনি আসলে একটা ভালো কাজ করার চেষ্টা যদি আমরা করি, সবসময় একটা সুন্দর সিনেমা বা সুন্দর অডিও ভিজুয়াল তৈরি করার চেষ্টা যদি করি, সেটার আসলে অ্যাকসেপ্টেন্স আসলে বিশ্বব্যাপী থাকবে। তো আমার মনে হয় যে কারোরই এটা আসলে একটা ইয়ে হওয়া উচিত যে সে ভালো কাজ করবে, নো ম্যাটার এটা আসলে কোন ফেস্টিভ্যালে যাবে বা কি করবে সেটা না ভেবে সে যদি আসলে ভালো কাজটা করতে চায়, তাহলে ভালো কাজ একটা ভালো জায়গায় আসলে যাবে। প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং, এটা হচ্ছে যে স্ক্রিপ্টটা ওর যখন আইডিয়া মাথায় আসে, এরপরে আসলে প্রোডাকশন ডিজাইনের উপর এক ধরনের থট শুরু হয় যে কীভাবে কী হবে, সেট কী হবে, অথবা ব্লকিং নিয়ে ওর এক ধরনের ফেসিনেশন আছে। সব কিছু মিলে তখন আসলে আগে লোকেশনটা আমাদেরকে আগে বের করতে হয়। লোকেশনের উপর বেস করে অনেক সময় অনেক রাইটিং কম্প্রোমাইজ করে সেই ক্ষেত্রে। সো একটা মজার বিষয় হচ্ছে যে প্রোডাকশন ডিজাইনার হিসাবে যদি আমি বলি, এতই কমফোর্টেবল থাকি আমি ওর সাথে কাজ করতে, কারণ ও সব কিছু মানে যেহেতু মিনিমালিস্ট, সো সব কিছু আপনার অ্যারেঞ্জ করতে এত বেশি কষ্ট হয় না। আর আরেকটা চ্যালেঞ্জ আছে, যেহেতু আমি প্রডিউসার, সো প্রোডাকশন ডিজাইনারের ক্ষেত্রে অনেক সময় ওর সাথে আমার ছোটো খুনসুটি হয় যে কিছু যদি ধরেন আসলে কিছু এক্সপেন্সিভ জিনিসপত্র যদি মনে হয় যে আমাদের লাগে, সেক্ষেত্রে প্রডিউসিংয়ের দিক থেকে তো অনেক ধরনের চাপ থাকে, ওইগুলো নিয়ে আমরা অনেক সময় ডিসকাস করি। সো ওভারঅল যদি বলি যে মানে একটা গ্রেট মানে অপরচুনিটি তাদের সাথে কাজ করা। সো দ্যাটস ইট।